সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আর প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আজকে আমাদের সাথে আলোচক হিসেবে স্টুডিওতে সরাসরি উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট আমিরুল ইসলাম কাগজি। আমরা আমিরুল ইসলাম কাগজির মুখ থেকে বিশ্লেষণ শুনব। দর্শক, প্রতিদিনের মতো আজও আমরা একটি বিশেষ সংবাদ ধরে বিশ্লেষণ করব। আজ আমাদের হাতে যে খবরটি রয়েছে দর্শক, আপনাদেরও চোখে পড়েছে নিশ্চয়ই। ভারতে শেখ হাসিনার 100 দিন কিভাবে রয়েছেন, সামনেই বা কী, এই শিরোনামে দৈনিক মানব জমিন বেশ কয়েকটি গণমাধ্যমের রেফারেন্স দিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে এবং দৈনিক মানব জমিনের যে প্রকাশিত খবরে সেখানে প্রতিবেদক উল্লেখ করেছেন যে ভারতীয় বিভিন্ন ইন্টেলিজেন্স এবং পররাষ্ট্র উইংয়ের সাথে তারা যোগাযোগ করবার চেষ্টা করেছেন যে শেখ হাসিনার সর্বশেষ অবস্থা কী। সেখান থেকে পরিষ্কার কোনো উত্তর পাওয়া না গেলেও এক ধরনের আলামতে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা সেখানে কোনো রাষ্ট্রীয় প্রোটোকলে নেই। নিরাপত্তা ব্যবস্থা যেটি রয়েছে সেটি একেবারে নেহায়েত নগণ্য, সাদা পোশাকের নিরাপত্তাই তাকে নিরাপত্তা দিচ্ছেন এবং রাষ্ট্রীয় অতিথি হিসেবে যেই ধরনের আতিথেয়তা পাওয়ার কথা সেই জায়গা থেকেও কিন্তু দিল্লি সরে এসেছে। অনেকটা আশ্রয় প্রার্থীরা যে যতটুকু প্রোটোকল প্রোটেকশন পেয়ে থাকেন ততটুকুই, এবং পলাতক শেখ হাসিনা, বাংলাদেশের পতিত আওয়ামী লীগের সভাপতি যিনি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে গোটা মন্ত্রী পরিষদ সহ যিনি পালিয়ে গেছেন, তিনি ভারতে তার চলাচলও কিন্তু সীমিত করে রাখা হয়েছে। এসব বিষয় নিয়ে যে সংবাদটি আমাদের হাতে রয়েছে, বিষয় নিয়ে আমিরুল ইসলাম কাগজির মুখ থেকে বিশ্লেষণ শুনবো। আমিরুল ইসলাম কাগজি, আপনি তো নিজেও এই সংবাদটি পড়েছেন এবং আপনার কাছে কি মনে হয় এই সংবাদটি পড়ে আসলে একজন প্রভাবশালী ফ্যাসিস্ট শাসক যিনি দম্ভের সাথে বলতেন যে শেখ হাসিনা পালিয়ে যাবে না, তিনি পালিয়ে তো গেছেনই, যে জায়গাটিতে আশ্রয় নিয়েছেন ঐতিহাসিকভাবে তিনি এর আগেও একবার আশ্রয় নিয়েছিলেন সেই একই শহরে, সেখানেই আছেন। কিন্তু ওইবারে যতটা আতিথেয়তা পেয়েছেন, এবারে আজকের এই প্রকাশিত সংবাদের যে প্রতিবেদনটি আমাদের হাতে রয়েছে সেটি পড়ে আমাদের কাছে মনে হচ্ছে এবার আর অত বেশি প্রোটোকল বা আতিথেয়তা তিনি পাচ্ছেন না। এবং দিল্লি কর্তৃপক্ষও কিন্তু এক ধরনের অপেক্ষা করছে যে বাংলাদেশ সরকার যদি একটু লুজ হয় সেই সুযোগটি তারা কাজে লাগাবার জন্য একটি স্পেস খুঁজছেন। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ সাইদ খান। আমরা মানব জমিনের রিপোর্টটা পড়েছি, সেখানে শেখ হাসিনা যে পালিয়ে গেছেন এবং পুরো 100 দিন এখন ভারতে অবস্থান করছেন। তো ভারতে এখন তার অবস্থানটা হচ্ছে পলাতক একজন, এখন কিন্তু তিনি ফেরারি হয়ে যাচ্ছেন। আগে যেমন যেতেন তিনি তখন ছিলেন প্রধানমন্ত্রীর একটা প্রোটোকল ছিল, অথবা রাজনৈতিক সফরে গেলে একটি দলের প্রধান, যে ধরনের প্রোটোকল পাওয়ার কথা, নিরাপত্তা পাওয়ার কথা, এখন সেটা পাচ্ছেন না। 2 নম্বর, এর আগেও কিন্তু তারা কিছুটা নিরাপত্তা পেয়েছিলেন যখন 1975 সালে তার পিতার মৃত্যুর পরে, তাদের পিতা সপরিবারে মৃত্যুর পরেই তারা 2 বোন যখন ভারতে আশ্রয় নিল ওই একই জায়গায় 56 রিং রোডেই তাদের অবস্থানটা, সেই সময়ও কিন্তু কিছুটা নিরাপত্তা পেয়েছেন। যে তখন মনে হয়েছিল যে তাদের এই নিরাপত্তা দেওয়াটা শেখ মুজিবের সঙ্গে গান্ধী পরিবারে বা ইন্দিরা পরিবারের যে সখ্যতা ছিল সেইটার পরিপ্রেক্ষিতে এই কাজগুলো বা নিরাপত্তাগুলো দেওয়া হয়েছে এবং সেখানে তাদের চলা ফেরা, খাওয়া দাওয়া সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু তখনকার সরকার নিয়েছিল। এখনকার ঘটনা হচ্ছে তখন ছিল কংগ্রেস আর এখন হচ্ছে মোদি। আচ্ছা, আমরা বিজেপি আর কংগ্রেস এই দুইটার মধ্যে কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে আচরণগত কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আমরা যদি প্রণব মুখার্জির কথা ধরি, প্রণব মুখার্জি যখন অর্থমন্ত্রী ছিলেন, তারপরে এক সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, পরবর্তীতে প্রেসিডেন্ট হলেন, এই 3টা সময়ই বাংলাদেশে যে ক্ষমতার পালাবদল হয়েছে সব কেন্দ্রে ছিলেন কিন্তু শেখ হাসিনা। প্রথমে যখন 1/11 ঘটনাটা ঘটলো তখন শেখ হাসিনা কিন্তু এক ধরনের খেলা তিনি খেলেছিলেন এবং এই কথাগুলোই সব মূলত প্রণব মুখার্জি তার বইতে লিখে গেছেন, কোয়ালিশন ইয়ার্সের যে বইটা তিনি লিখে গেছেন যে সেই সময় আমাদের যে মইনু আহমেদ
সেনাপ্রধান ছিলেন। মানে এক কথায় বলতে গেলে শেখ হাসিনাকে তাদের কোর্টে রেখেই সুবিধাজনক জায়গায় পলিটিক্যাল নেগোসিয়েশন বা ডায়ালগ যাওয়া, এবং এখান থেকে এই মইনু আহমেদকে ওখানে নিয়ে যাওয়া এবং 6টি ঘোড়া উপহার দেওয়া, একই সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীতে যে পরিবর্তনটা, আগে ছিল আমাদের 3 স্টার জেনারেল, এখন 4 স্টার জেনারেল, যে র্যাঙ্ক, এগুলোও পর্যন্ত পরিবর্তনের একটা আলোচনা কিন্তু দিল্লিতে বসে হয়ে গেছে ওই মইনু আহমেদের সময়। আচ্ছা, এবং মইনু আহমেদ কিন্তু সেইখান থেকেই এক ধরনের প্রতিশ্রুতি নিয়ে এসেছিলেন প্রণব মুখার্জির কাছ থেকে, যে আমি যদি কোনোভাবে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে ক্ষমতায় এনে দেই, তাহলে তার জন্য সেফ এক্সিট হয়, যে নিরাপদে যেন এই দেশ থেকে চলে যেতে পারে। এবং সে কিন্তু ওই কথাটা রাখছে, এবং প্রণব মুখার্জি তাকে এখান থেকে সেফ এক্সিট দিয়েছে, আমেরিকায় গেছে। এবং মইনু আহমেদ কিন্তু এখন ক্যান্সার আক্রান্ত একজন পেশেন্ট, এবং তাকেও যে চিকিৎসাটা করানো হচ্ছে সেটাও কিন্তু প্রণব মুখার্জি যখন বেঁচে ছিলেন তখনও এই কাজটা করে গেছেন। আর এটা গেছে কংগ্রেসের ধারাবাহিকতায়, কিন্তু একবার 2008 সালের নির্বাচনে পার পেয়ে গেল শেখ হাসিনা, 2014 সালে যখন নির্বাচনটা করলো তখনও কিন্তু ওই প্রণব মুখার্জি এই বাংলাদেশে কাকে পাঠালো, তখন সুজাতা সিং, পররাষ্ট্র সচিব সুজাতা সিংকে পাঠিয়ে দিয়ে নির্বাচনটা একদলীয়ভাবে, আর তো কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করে এককভাবে, এবং শুধুমাত্র এখানে ওই সময় কি বলে আমাদের জাতীয় পার্টি এরশাদকেও সেই সময় জোর করে তাকে তো হসপিটালে নিয়ে গেল, সেখান থেকে তাকে মানে এক ধরনের মুসলেকা দিয়ে এই 2014 সালের নির্বাচনে তাকে অংশগ্রহণ করালো। আর বিএনপি সহ যে 4 দলীয় জোট ছিল তারা নির্বাচন বয়কট করলো, একদলীয় নির্বাচন করে শেখ হাসিনাকে পার পাওয়া দিল। এরপরে 2018 সালের যখন নির্বাচন, তখন আবার আমি একটুখানি বলে আসছি, আমরা আসলে শেখ হাসিনার 100 দিন ভারতে অবস্থান নিয়ে মূলত আলোচনা করতে, এটার কারণ হচ্ছে, আমি বলি শেখ হাসিনার সঙ্গে যে আচরণগুলো করা হচ্ছে সেটা কিন্তু একেবারে 2018 সালের এই আচরণগুলো ইন ফেভার অফ হাসিনা, যা কিছু করা হয়েছে এই যে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত, একেবারে এই দিন পর্যন্ত ভারতের সরকারগুলোর যে মানে মনোভাব এবং তার প্রতি যে সমর্থন, সেই সমর্থনগুলোর ধারাবাহিকতা কিন্তু এখন এই যে 100 দিনের যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, আপনি গেলে কি আপনাকে এরকম বিনা পাসপোর্টে 100 দিন আপনাকে অবস্থান করতে দিবে? আপনি চাইলে তো আপনাকে ভিসাও পর্যন্ত দিবে না, গ্রেপ্তার করে ফেলবে, সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে ফেলবে। অথচ শেখ হাসিনার ক্ষেত্রে তাদের আচরণটা সম্পূর্ণ উল্টা দিকে। এবং শুধুমাত্র যে আমরা আগে বলতাম কংগ্রেসের সঙ্গে তাদের একটা পারিবারিক সম্পর্ক আছে বলেই ইন্দিরা গান্ধীর পরিবারের সাথে একটা সম্পর্ক থাকার কারণে এটা হতে পারে, কিন্তু বিজেপি আসার পরও, বিজেপি যখন ক্ষমতায়, তখন এই ফেভারটা কেন পাচ্ছে? তাহলে ভারতের যে পররাষ্ট্র নীতি আছে, সেই পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বাংলাদেশকে যে চোখে দেখা হয়, সেই দেখার ক্ষেত্রে কংগ্রেস কিংবা বিজেপি কারো কোনো আলাদা দৃষ্টিভঙ্গি নেই। যে কারণে শেখ হাসিনাকে তারা, কংগ্রেসও যে আচরণটা করতো, মোদিও ঠিক সেই একই আচরণ করছে। করার ফলে হয়েছে কি, এখন শেখ হাসিনা ওখানে বহাল তবিয়াতে আছে। যে রিপোর্ট এখানে ছাপা হয়েছে, হয়তো তাকে কোনো রকম নিরাপত্তা দিচ্ছে না, হয়তো তাকে ফ্রিলি মুভ করতে দিচ্ছে না, অথবা হয়তো বাজার ঘাট করাটার জন্য বাইরে বেরোতে দিচ্ছে না, অথবা আত্মীয় স্বজনকেও যদি তার সঙ্গে দেখা করতে যায়, সেই সমস্ত দেখা করার ক্ষেত্রগুলোও তার জন্য সীমিত করে রাখছে। কিন্তু তার উপরে তো কোনো রকম আঁচড় ফেলতে দিচ্ছে না, তাকে চাইলে একেবারে খুব আঁচলে ঢেকে রাখছে। তাকে কথাই ছিল যে ওখানে যাচ্ছেন কিন্তু সাময়িক সময়ের জন্য। জয়শঙ্কর কিন্তু বারবার বলেছেন যে উনি আসছেন এখানে সাময়িক অবস্থান করবেন, এরপরে তিনি তৃতীয় কোনো দেশে যাবেন, কিন্তু তাকে তৃতীয় কোনো দেশ নিচ্ছে না। বহু দেশের সঙ্গে যোগাযোগ করেছেন, যুক্তরাজ্যে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, সেখানে যেহেতু তার মানে তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী আছে, সেখানেও চেয়েছিলেন, কিন্তু তারা কোনো অবস্থাতেই বাইরের থেকে কোনো রকম আবেদন করা যায় না কোনো অ্যাসাইলামের জন্য, যে কারণে যুক্তরাজ্যে যেতে পারছে না, হয়তো দুবাইতে যেতে পারতো, সেখানে এটা সম্ভব। আর একটা জায়গা ছিল, আমরা বারবার শুনে আসছিলাম যে বেলারুশে যাবে, তো কোনো জায়গায় তাকে কিন্তু নেওয়া সম্ভব হচ্ছে না, রিসিভ করে না। কেননা একটা স্বৈর শাসক যখন একটি গণহত্যার পরে দেশ থেকে পালিয়ে যায়, সেই ধরনের স্বৈর শাসকদের কিন্তু কোনো গণতান্ত্রিক দেশ হোক বা একেবারে চরম স্বৈরাচারী দেশ হোক কিন্তু তাকে আশ্রয় দিতে চায় না, পর্যন্ত আশ্রয় দিতে পারে না। এই কারণে এটা
টুডে অর টুমোরো এটা আইসিটি কোর্টে যাবেই, মানে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট যেটা, অপরাধ ট্রাইব্যুনাল কোর্ট যেটা, সেখানে কিন্তু বিচার হবে। তখন কিভাবে আটকাবে? বাংলাদেশে না হয় শেখ হাসিনাকে হস্তান্তর তারা নাই বা করলো, কিন্তু না করেও কিন্তু উপায় নেই। যেহেতু ভারতের সঙ্গে আমাদের একটা বন্দি বিনিময় চুক্তি আছে, তাহলে এই বন্দি প্রত্যর্পণ তো আমাদের করতেই হবে, সে ইন্ডিয়া করবেই, এবং সেই সময়টা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে, ধীরে ধীরে ঘনিয়েও আসছে। কারণ ইতিমধ্যে আমরা দেখলাম যে আজকে কিন্তু গতকালকে ইন্টারপোলের মাধ্যমে কিন্তু তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছে, আবেদন করা হয়েছে ইন্টারপোলের কাছে, এবং চিফ প্রসিকিউটর এই ব্যাপারে আবেদনও জানিয়েছেন আইজিপির কাছে। আইজিপি এখন তার প্রোটোকল অনুযায়ী ইন্ডিয়ার কাছে চাইবে। তো সেই যে একজন দুর্দণ্ড প্রতাপশালী প্রধানমন্ত্রী এতদিন যে বাংলাদেশে চারিদিকে এসএসএফ তারপরে নিরাপত্তা নিয়ে তিনি ঘুরে বেড়াতেন, সেই ঘুরে বেড়ানো আর এখন ভারতে তিনি অনেক মানে কি বলবো, এটাকে বলা যাবে যে আশ্রিত হিসাবে তিনি এখন অবস্থান করছেন। এখানে এই প্রতিবেদনে আমরা আরেকটি জিনিস দেখলাম কাগজি ভাই, সেটি হচ্ছে যে ভারতের পক্ষ থেকে এই প্রতিবেদক যোগাযোগ করেছিল ভারতের বিভিন্ন কর্তৃপক্ষের সাথে। সেখানে ভারতীয় কর্তৃপক্ষ বলছে যে ভারতে তিনি আশ্রিত আছেন বা এক ধরনের আশ্রয় আছেন, কিন্তু ওনাকে কোনো রাজনৈতিক বিবৃতি বা কোনো বক্তৃতা বা কোনো প্রকার যোগাযোগ করতে দেয়া হচ্ছে না। এই বিষয়টি খুব সতর্কতার সাথে ভারতীয় কর্তৃপক্ষ বা তাদের যে নিরাপত্তায় যারা নিয়োজিত রয়েছে তারা খুব স্ট্রিক্টলি বা তীক্ষ্ণভাবে দৃষ্টি রাখছেন। কার্যত তো আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে শেখ হাসিনার বেশ কিছু অডিও কল আসতেছে এবং উনি খুব বাজেভাবে এক ধরনের বিশৃঙ্খলা বাঁধানোর পায় তারা করছেন এবং ওনার দলের নেতাকর্মীদেরকে সংঘর্ষের পথেই ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। তাহলে স্টেটমেন্টের সঙ্গে বাস্তবের কিন্তু কোনো মিল নেই। প্রতিবেদক যে কথাগুলো বলছেন যে তাকে রাজনৈতিক কোনো বিবৃতি দেওয়ার কথা বলা হচ্ছে, এক ধরনের সীমাবদ্ধতার মধ্যে রেস্ট্রিকশন দিয়ে রাখা হয়েছে, কিন্তু গত চারটা অডিও কল তার এই পর্যন্ত ফাঁস হয়েছে এবং প্রত্যেকটা অডিও কল কিন্তু তারাও জানে, তাদের ওখানেও তো দেখা হয়েছে। একটা তো অডিও কল ফাঁস হয়েছে জয় এবং শেখ হাসিনার মধ্যকার, যেটা সেটা তো ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাহলে এই প্রতিবেদক যখন এই কথা লিখছেন, তার মানে ভারতীয় কর্তৃপক্ষ বলছে এক ধরনের, করছে আর এক ধরনের, এবং এই প্রতিবেদকও দেখা যাচ্ছে যে সেইটাকেই মানে কি বলবো, কোনটাকে রেফারেন্স হিসেবে নিয়েছেন সেটি আসলে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে, একদম মুশকিল হয়ে যাচ্ছে। যে শেখ হাসিনার তো বক্তব্য এখানে আসছে, তার নেতা কর্মীদেরকে বারবার বলে দিচ্ছে যে বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকারকে যেভাবেই হোক না কেন বিব্রতকর অবস্থায় ফেলতে হবে, তাদেরকে উৎখাত করতে হবে, এবং ডিসেম্বর একটাতে আছে তো যে এই ডিসেম্বরের মধ্যেই তাকে বিদায় নিতে হবে এবং কোনো রকম তাকে পালাতে দেওয়া যাবে না। মানে ওইখানে বসেই তিনি নিজে পালিয়ে থেকে আবার আরেকজনকে বলে দিচ্ছে যে তাকে কোনো অবস্থাতে পালাতে সুযোগ দেওয়া হবে না, তাকে আটকায় ফেলতে হবে। কি একজন মানে নানামুখী কথাবার্তা বলে যাচ্ছেন, মানে উদ্ভ্রান্তের মতো কথা। এবং কখনো বলছেন যে আমি যেহেতু পাশাপাশি মানে কাছাকাছি আছি, সীমান্তের কাছে, এই যে আরেকটা কথা, সীমান্তে বলতেছেন সীমান্তের কাছাকাছি আছি, হুট করে প্রতিবেদনে দেখলাম আমরা দেখতে পাচ্ছি সেই দিল্লিতেই তিনি অবস্থান করছেন। কথা সাথে তো কোনো মিলও নেই এবং এই প্রতিবেদনেও কিন্তু যথেষ্ট পরিমাণে ফাঁক রয়েছে। জি, আরেকটি বিষয় দেখলাম যে এখানে এই প্রতিবেদক নিরাপত্তা বাহিনীর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার সাথে তিনি যোগাযোগ করবার চেষ্টা করেছেন মোবাইল ফোনের খুদে বার্তার মাধ্যমে। তিনটি বাক্য বলেছে, বেয়ার মিনিমাম, প্লেন ক্লোথস, নো প্যারাফার্নেলিয়া, যার অর্থ হচ্ছে যেটুকু না হলে নয়, শেখ হাসিনাকে সেটুকু নিরাপত্তাই দেওয়া হয়েছে। সাদা পোশাকের রক্ষীরাই তার চারপাশে ঘিরে রেখেছে, আর গোটা বিষয়টার মধ্যে কোনো অতিশয্যা বালাই রাখা হয়নি, মানে ঢাকঢোল পিটিয়ে বা ঘটা করে তাকে কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে না, বরং পুরো জিনিসটা খুব নিচু তারে বেঁধে রাখা হয়েছে। নিচু তার বলতে আসলে কোন জিনিসটি বোঝানো হয়েছে? একজন সাধারণ নাগরিক চলাফেরায় যে ধরনের সুযোগ সুবিধা পায় ঠিক সেই লেভেলটাই মেইনটেইন করা হচ্ছে। মানে শেখ হাসিনা তো ভারতের নাগরিক না, তাহলে তিনি ওইখানকার নাগরিক সুবিধা পাচ্ছে যেহেতু আশ্রয় দেওয়া হয়ে গেছে, আশ্রয় দিয়েছেন এবং তার চলাচলের জন্য, মুভমেন্টের জন্য একটা ট্রাভেল পাস দেওয়া হয়েছে, ট্রাভেল ডকুমেন্ট।
এই ট্রাভেল ডকুমেন্টটাই হচ্ছে তার জন্য এখন ওই যে নাগরিকরা, তাদের নাগরিকরা মানে মিনিমাম যে সুযোগ সুবিধাগুলো পায় তার ওই নিরাপত্তার ক্ষেত্রে এই সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়। এবং আরেকটি জিনিস যেটি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই শীর্ষ কর্মকর্তা আরেকটি জায়গায় লিখছেন, মানে টেক্সট পাঠিয়েছেন, টেক্সট মেসেজ, ইন হার কেস সিক্রেসি ইজ দ্য সিকিউরিটি, মানে নিরাপত্তাটাই হচ্ছে গোপনীয়তা, মানে শেখ হাসিনার বিষয়টা ভারত গোপন রাখতে চাচ্ছে, এই গোপনীয়তাই হচ্ছে নিরাপত্তা। এই গোপনটাই হচ্ছে মানে কেউ জানলো না যে শেখ হাসিনা কোথায় আছে। মাঝে মধ্যে আমরা দেখি যে শেখ হাসিনা কখনো কখনো শপিং মলে ঘুরছেন, দেখছেন, কিন্তু এটা কতটুকু বিশ্বাসযোগ্য এটা কিন্তু আমাদের কাছে, এবং বিভিন্ন পার্কে হাঁটছেন এগুলো দেখানো হয়, কিন্তু এখনো পর্যন্ত এটার উপরে কোনো ফ্যাক্ট চেকিং নিউজ আমাদের কাছে আসে নাই, যেহেতু আমরা বলতে পারবো না। আরেকটি জিনিস দেখলাম যে আরেকটি উত্তর লিখেছেন যে মুভমেন্টস এন্ড ভিজিটস as little as possible, ওই কথা, মানে গতিবিধি একেবারে সীমিত এবং ওই যে যতটা সীমিত রাখা যায় এবং ওই যে আত্মীয় স্বজন যেও দেখা সাক্ষাৎ করছে এটাও আসলে সঠিক না, এবং কাউকে দেখা করারও সুযোগ দেওয়া হচ্ছে না। তাহলে এরকম একটি বাস্তবতার মধ্যে থেকে শেখ হাসিনা রাজনীতিতে কি করে ঘুরে দাঁড়াবেন বা তার রাজনৈতিক দলকে কিভাবে তিনি আবারও চাঙ্গা করবেন, আপনার কাছে কি মানে, আপনার অভিজ্ঞতা কি বলে? আপনি একটা জিনিস খেয়াল করেন, 5ই আগস্ট যখন শেখ হাসিনা ঢাকা ত্যাগ করে যাচ্ছেন, মানে গণভবন ত্যাগ করে যাচ্ছেন, তখন যে হেলিকপ্টারটা তার নিতে আসছিল তখন বেশ কিছু সুটকেস ছিল, খেয়াল করছেন, লাগেজ। এই লাগেজগুলোতেই মূলত কয়েকদিন মানে গতকালকেই সম্ভবত একজন এক্স আর্মি অফিসার উনি বলছিলেন যে 5-7টা লাগেজ তিনি ডলার এবং টাকা ভরে নিয়ে চলে গেছেন। আর কি করেছেন যে বলা হচ্ছে যে এক কাপড়ে নাকি তিনি চলে গেছেন, বলে যে তা হবে কেন, তার এই লাগেজগুলো তো খালি খালি যায়নি, নিশ্চয়ই খালি লাগেজ নিয়ে যাওয়ার কোনো তো যুক্তি মানেও হয় না। তাহলে এই লাগেজগুলো ভরা ছিল এবং কাপড় চোপড় শুধু না, টাকা পয়সা ডলার এগুলোর মধ্যে ছিল। এবং ওই যে যারা লুটপাট করেছে, যারা ওখানে গেছে, বিভিন্ন জায়গায় তো পরবর্তীতে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে গণভবনে প্রচুর পরিমাণে টাকা পয়সা ছিল, সেই টাকা পয়সা মানুষ লুটপাট করে নিয়ে গেছে। আচ্ছা, এখন যে 5 তারিখের কথা আপনি যে বারবার বলছেন, এই যে এখান থেকে চলে গেল, আচ্ছা তো উনি যে চলে গেলেন 5 তারিখে, উনি কি কারোর কথা চিন্তা করেছেন? তার নেতা কর্মী যারা এখানে বাংলাদেশে আছে, কারোর কি নিরাপত্তার কথা একবারও চিন্তা করেছেন? যেহেতু তার আগেই তার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সবসময় বলতেন, যেদিন আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নেবে সেই দিন 10 থেকে 15 লাখ লোক মারা যাবে, বিরোধী দলের নেতা কর্মীদের হাতে মারা যাবে। অমন হয়নি, কিন্তু বাস্তবে কি হয়েছে? একজনও কি মারা গেছে তার লোকের? হয়তো একজন মনে হয় উপজেলা এবং এটা হয়েছে তাদের জন্য। কয়েকটা জায়গায় কিন্তু এই যে তাহের, লক্ষ্মীপুরের তাহেরের ছেলে তার ঘরে বসেই কিন্তু সমানে গুলি করছে, যারা তার বাড়ি ছাত্র জনতার উপরে গুলি করেছে। খুলনার কয়রাতে যে উপজেলা চেয়ারম্যান ছিল তাকেও পর্যন্ত ওই একইভাবে তার যখন তার বাড়ির চারিপাশে আসছে তিনি বিদায়ও নিতে পারতেন, কিন্তু না নিয়ে ওই যে তাদের উপরে তিনি। তাহলে কাগজ ভাই, আপনার পর্যবেক্ষণ কি বলে? শেখ হাসিনা যে এই হুইসপারিংটা করছেন, সীমান্তের ওপারে গোপন জায়গায় থেকে হুইসপারিং করার চেষ্টা করছেন, পলিটিক্যাল এক ধরনের ক্ল্যাশ বাঁধানোর চেষ্টা করছেন, নিশ্চয়ই বাংলাদেশের সাধারণ নাগরিকরা এবং তার দলের যারা কর্মী সমর্থক তারাও বুঝতে পারছেন বিষয়টি, কিন্তু তারাও মাঝে মাঝে বের হওয়ার জন্য সরব হন কোন সাহসে? আসলে সাধারণ জনগণের করণীয় কি এক্ষেত্রে? কি জানি একটা গান আছে না, দেখা না দিলে বন্ধু কথা কইও না, এরকম একটা গান আছে না? দেখা তো দিচ্ছে না, কিন্তু কথা বলে যাচ্ছে, কথা দেখা না দিলে কথাও কইও না, কিন্তু দেখা গেল যে সে মানে দেখা তো দিচ্ছে না, আবার কথাও বলে যাচ্ছে, নেতা কর্মীদেরকে বিভিন্ন ভাবে বেকায়দায় ফেলার জন্য তাদেরকে রাস্তায় নামার একটা বিষ বাষ্প ছড়াচ্ছে। তো এইটা তো তার শুধু তার নিজের জন্য যে ক্ষতি হচ্ছে তা না, তার নেতা কর্মীরাও তো বিভিন্ন ভাবে এখন সমাজের, যেহেতু আমাদের এখানে একটা সামাজিক বন্ধন থাকে, সবকিছু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তো দেখা হয় না। এই সামাজিক বন্ধনের মধ্যে কোনো ছাত্রলীগের নেতাকর্মী দেখা গেল যে হয়তো শিবিরের সঙ্গে না হলে ছাত্র দলের সঙ্গে যেকোনো প্ল্যাটফর্মের সাথে মিশে যাচ্ছে। আচ্ছা, এইটা মিশে যাওয়ার তো একটা সুযোগ সৃষ্টি হয়েছে, তাহলে বাইরে থেকে কথা বলে এই নেতাকর্মীদেরকে কেন তিনি আবার বিপদের মুখে ফেলে দিচ্ছেন? যে তারা যেহেতু বিদায় নিছে, নিজের জীবন নিয়েই যে যার মতো করে পালিয়ে চলে গেছে, নেতাকর্মীদের কেন এই ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন? ধন্যবাদ কাগজি ভাই, আমিনুল ইসলাম কাগজি ভাই।
আমাদের বক্তব্য সেটি আসলে যদি আপনি দেখা নাই দেন তাহলে কথা বললেন না। হ্যাঁ, গোপন জায়গায় থেকে এভাবে হুইসপারিং করে বাংলাদেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা নষ্ট করার যে ষড়যন্ত্রই করা হোক না কেন, ছাত্র জনতার যে ঐক্য 5 আগস্ট বাংলাদেশের যে নতুন সূর্য, নতুন আলো ছড়িয়েছে, সে আলো ধরে রাখবো আমরা সবাই ঐক্যবদ্ধভাবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকুন চ্যানেল জেডের সঙ্গেই। আল্লাহ হাফেজ।